নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্যই, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত অ্যাজ আ ইনভেস্টার অথবা ট্রেডার, সে যে ক্ষেত্রেই হোক। তো আমি মোটামুটি লোকসভা যে ইলেকশনের যে রেজাল্ট 4 তারিখ আউট হয়েছে, আজকে 5 তারিখ আমি ভিডিওটা বানাচ্ছি। 4 তারিখে আমি ভিডিও বানানোর খুব একটা সুযোগ পাইনি, কারণ আমি একটু নিজের পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিলাম, তো যার জন্য 4 তারিখে আমি ভিডিও বানাতে পারিনি। তো যেটা দেখা যাচ্ছে, মার্কেট চলাকালীনই আর কি রেজাল্ট আউট হয়েছিল। তো সকালবেলায় মানে একটা কি বলবো, মার্কেট এমনভাবে ধারাম করে নিচে পড়েছে, মানে পোর্টফোলিও প্রায় সবারই লাল, প্রায় কি মানে 100% সবার লাল ছিল। ঠিক আছে, কারণ এক্সিট পোলের যা রেজাল্ট ছিল, সেই রেজাল্টে মার্কেট সেদিন মানে এক্সিট পোলের পরে যে মার্কেটটা ওপেন হয়েছিল সোমবার, সেই সোমবারে মার্কেট অনেকটাই উপরে গিয়েছিল, বিশেষ করে যে পিএসইউ স্টক গভর্নমেন্টের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো। তারপর যখন দেখা গেল যে এক্সিট পোলে ঠিক উল্টো রেজাল্টটাই মানে আসছে, অরিজিনাল যখন রেজাল্ট আউট হয়েছে 4 তারিখ, তো তখন ধারার যেগুলো উঠেছিল সোমবার দিনকে, সেগুলো মঙ্গলবারে নামলো তো অবশ্যই, কিন্তু এমনভাবে নামলো যেগুলো সোমবার 4-5% করে 6% করে উঠেছিল, সেগুলো কোনো কোনো স্টক তো 25%, 20%, 15% করে ক্র্যাশ করে গেছে। তো এটা একটা কি বলবো আমি, এটা একটা মানে অকেশনালি একটা ক্র্যাশ। ঠিক আছে, এটা এই ক্র্যাশ কিন্তু পার্মানেন্ট নয়। তো আজকে এই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তো অ্যাজ আ ইনভেস্টার আমরা এখন এটাই দেখব যে কোন বিষয়গুলোর ওপর এখন নজর রাখা উচিত, কি করা উচিত। সেল করে পুরোপুরি বেরিয়ে যাব, মার্কেট কি আরও ক্র্যাশ করবে, নাকি মার্কেট ওপরে উঠবে। তো এই বিষয়ে আমি আমার যে অবজারভেশন, সেই অবজারভেশন নিয়ে তোমাদের সাথে এই ভিডিওটা আজকে আলোচনা করব। আর তার আগে বন্ধুরা, যেটা বলার, যারা চ্যানেলটি একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এইরকম শেয়ার মার্কেট রিলেটেড আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাই, তো তোমাদের কাছে নোটিফিকেশনও পৌঁছে যাবে। পাশের বেল আইকনটা প্রেস করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মোটামুটি 4 তারিখ রেজাল্ট আউটের পর পুরো সারাটা দিন মানে কি বলবো, আমার নিজের পার্সোনাল যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিওতে আমার প্রায় 10-12% মতো আমার ক্র্যাশ করে গেছে একদিনে। ঠিক আছে, 10-12% মানে যা আমার ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টের প্রায় 10-12% ওয়ান ডে, এরকমই সবারই হয়েছে, কম বেশি সবারই হয়েছে। আমার থেকে হয়তো আরও কারো বেশি হয়েছে, কারো একটু কম হয়েছে, বাট আমার প্রায় 12% মতো একদিনে কিন্তু ক্র্যাশ করে গেছিলো। তো আজকে মানে 5 তারিখ, এই 5 তারিখে মানে যখন মার্কেট ওপেন হয়েছে, তখন মার্কেট সকালবেলা যখন ওপেন হলো, তখন তো দেখা গেল যে মানে এনডিএর যে সরকার, ঠিক আছে, এই এনডিএ সরকার বহুমত পেয়েছে, কিন্তু বিজেপির যে একার ক্ষমতায় যে ম্যাজিক ফিগার 272টা সিট লোকসভার, সেটা কিন্তু পায়নি। দুটো টার্মে বিজেপি 2014-তে নিজের একার দমে ম্যাজিক ফিগার অর্জন করেছিল, 2019-এও সেটা করেছিল, কিন্তু 2024-এ একার দমে কিন্তু সেটা করতে পারেনি। বাট বিজেপির যে অ্যালায়েন্স আছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এই এনডিএ কিন্তু ম্যাজিক ফিগারের থেকে বেশি করেছে। বাট এখানেও কিছু মানে অনেক রকম প্রবলেমেটিক দেখা দিয়েছে, যেটা হচ্ছে যে অপোনেন্ট যে দল ইন্ডিয়া জোট, ঠিক আছে, সেই ইন্ডিয়া জোট কিন্তু মানে এখন ঠোকর মারার চেষ্টা করছে, কারণ এনডিএ জোট ভাঙার জন্য, যাতে বিজেপি ক্ষমতায় না আসতে পারে। তো এই সব জিনিসগুলো কিন্তু মোটামুটি আজকে সকাল থেকে চলছিল। তারপরে বিভিন্ন রকম নিউজ চ্যানেলে চোখ রেখেছিলাম যে কি হচ্ছে আদৌ, সরকারটা কি হতে চলেছে, তো সেই বিষয়টা নিয়ে আজকে বলবো। তো দেখা গেল একটা সময় বিহারের মুখ্যমন্ত্রী মানে যে যে জেডিইউ দল, যে বিহারের যে মুখ্যমন্ত্রী যে দল জেডিইউ, সেই জেডিইউ কিন্তু এনডিএ অ্যালায়েন্সে আছে। তারপরে অন্ধ্রপ্রদেশে রিসেন্টলি ইলেকশন হয়েছে, সেখানে বিজেপি এবং টিডিপিও অ্যালায়েন্সে আছে। তো তারা এই দল, এই যে দুটো দল টিডিপি আর মানে তেলেগু দেশম পার্টি, আর হচ্ছে জেডিইউ জনতা দল ইউনাইটেড, একটা হচ্ছে নীতিশ কুমারের দল বিহারে, আর এক হচ্ছে ওইদিকে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশে। তো এই দুটো দল কিন্তু বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সরকার গঠন করার জন্য।
তো এবার দেখো, মানে বলে না, সময় খারাপ গেলে সে টিকটিকিতেও লাথি মারে বলে একটা কথাই, মানে প্রবাদ বাক্য তো আছেই। তো সেরকমই আজকে বিজেপির অবস্থা। এই দুজনকে ছাড়া বিজেপি কিন্তু চলতে পারবে না, মানে সরকার গঠন করতে পারবে না। তো যখন মানে দিল্লিতে আর কি সব বৈঠক ফৈঠকের ব্যাপার চলছিল, তখন দেখা গেল যে প্লেনে, হ্যাঁ, বিহারের যে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব, যে আবার ইন্ডিয়া জোটের মানে সহযোগী, সেই জোটের একজন মানে তেজস্বী যাদবের সাথে, যে আবার ইন্ডিয়া যোগের সহযোগী মানে নীতিশ কুমারের সাথে একই প্লেনে তারা আসছে। তো তখন মার্কেটটা ক্র্যাশ করে গেছিল, অনেকটাই ডাউন হয়ে গেছিল। তো তারপরে মোটামুটি যখন নীতিশ কুমার বলল যে গভর্নমেন্ট গড়ার হলে আমরা ইন্ডিয়ার সরকারই গড়বো, তারপর ওপাশ থেকে তেলেগু দেশম পার্টি মানে পুরো কমিটমেন্ট করেছে যে আমরা ইন্ডিয়ার সাথে অ্যালায়েন্স করব। তো তারপরেই হঠাৎ করে দেখা গেল মার্কেট হঠাৎ করে রিকভারি করলো, যেগুলো গভর্নমেন্টের পিইউসিউ স্টক যেগুলো পড়ে যাচ্ছিল প্রায় 5-6%, বিশেষ করে যে ডিফেন্সের স্টক বা পাওয়ারের যে গভর্নমেন্টের স্টকগুলো, হ্যাঁ, ব্যাংকিং সেক্টরের স্টকগুলো, সেগুলো যেরকমভাবে ক্র্যাশ করেছিল সেগুলো আবার আস্তে আস্তে কিছুটা রিকভারি করেছে। এবং নিফটি কিন্তু আজকে আবার পজিটিভে গিয়ে ক্লোজ হয়েছে, 22,000 মানে ওপরে ক্লোজ হয়েছে, 22,000-এর নিচে চলে গিয়েছিল। তো এই অবস্থা থেকে নিফটি কিছুটা নিজেকে রিকভারিও করেছে। তো আগামী দিনে বন্ধুরা আরও কিন্তু অনেক উত্থান পতনের শেয়ার মার্কেটে দেখা যাবে। কারণ আমি বলে দিই, রাজনৈতিক ব্যাপারটা যতটা মানে কি হবে কেউ বলতে পারে না, সেরকম শেয়ার মার্কেটও কিন্তু অনেকটা এরকম যে কখন কি হবে কেউ বলতে পারে না। কারণ শেয়ার মার্কেট কিন্তু সবসময় চাই একটা স্টেবল গভর্নমেন্ট, যেটা আমি আমার একাধিক ভিডিওতে আগেও বলেছি যে একটা স্টেবল গভর্নমেন্ট কিন্তু শেয়ার মার্কেট চায়। তো স্টেবল গভর্নমেন্ট যদি না হয় না, গভর্নমেন্ট যদি নড়বড়ে হয়, তো শেয়ার মার্কেটও কিন্তু এরকম নড়বড়ে থাকবে। এবং আগামী দিনে আমার যেটুকু ধারণা যে এরকম উত্থান পতন কিন্তু শেয়ার মার্কেটে চলবে। যে স্মুথলি একটা ব্যাপার ছিল, যে লাস্ট 5 বছরে আমরা দেখেছি কোভিডের পর থেকে যে স্মুথলি একটা ব্যাপার শেয়ার মার্কেট উঠছে 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 উঠছে, সেই ব্যাপারটা কিন্তু একটু মানে কি বলবো আর কি, একটু স্লো গতিতে চলবে, সেই স্পিডটা কিন্তু পাবে বলে আমার মনে হয় না। তবুও লাস্ট যে খবর আমার কাছে এসছে বা সূত্র মারফতে যেটুকুনি পেয়েছি, সেটা হচ্ছে মেজর যে মন্ত্রিত্ব সেটা কিন্তু মোদি গভর্নমেন্টের হাতেই থাকছে। নাম্বার 1 হচ্ছে ডিফেন্স, নাম্বার 2 হচ্ছে হোম মিনিস্ট্রি, নাম্বার 3 হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স, আর নাম্বার 4 হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রি। এই চারটে কিন্তু মোদি গভর্নমেন্টের হাতেই থাকবে। এবং আগামী দিনে যে ডিফেন্সের যে স্টকগুলো আশা করছি যেরকম গতিতে ওপরে যাচ্ছিল, সেই স্টকগুলো সেরকম গতি পাবে এবং যা ক্র্যাশ করেছিল সেটা রিকভারি করবে খুব তাড়াতাড়ি। এটা আমার পার্সোনালি একটা ইচ্ছা। দেখো, যে যে স্টকে ইনভেস্ট করবে সে সবসময় চাইবে সেই স্টকটা যেন উপরের দিকে যায়, কারণ সবাই, আর যে যে দলকে সাপোর্ট করবে সেই সবসময় চাইবে তার দল যেন জেতে। ঠিক আছে, সে কেউ কংগ্রেসকে পছন্দ করতে পারে, কেউ বিজেপিকে পছন্দ করতে পারে, যার যেরকম ভালো লাগে সেটা ভালো লাগতেই পারে। কিন্তু অ্যাজ আ শেয়ার মার্কেট ইনভেস্টার, কেন্দ্রে যে দলই ক্ষমতায় আসুক তাতে আমাদের একদম দেখা উচিত না, আমাদের সবসময় লক্ষ্য রাখা উচিত গভর্নমেন্ট যেন একটা শক্ত হাতে থাকে এবং স্টেবল গভর্নমেন্ট হয়। বাট সেই জায়গাতে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে এই মোদি সরকার। তো সেই জায়গা থেকে একটু মনে হয় জিনিসটা শেয়ার মার্কেটও একটু টালমাটাল হবে। যে গতিতে দৌড়াচ্ছিল সেই গতি কিন্তু পেতে একটু সময় লাগবে, বাট আস্তে 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 কিন্তু রিকভারি হয়ে যাবে। তো যেহেতু বিজেপি একা পূর্ণ বহুমত পায়নি, মানে মোদি সরকার পূর্ণ বহুমত পায়নি, তো সেই জায়গায় শেয়ার মার্কেটেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার ছিলই আর পড়েওছে। কিন্তু এটা আমরা কেউ আশা করিনি। এক্সিট পোল, হ্যাঁ, মানে যেরকম একটা দেখিয়েছিল তার ঠিক উল্টোটাই হয়েছে। যখন এক্সিট পোলের রেজাল্ট আউট হলো, ঠিক আছে, মানে 3 জুন মার্কেট যখন ওপেন হলো সোমবার, তখন এফআইআইরা প্রায় 6,850 কোটি টাকার কিন্তু বাই করেছিল ইন্ডিয়ান স্টক মার্কেটে। আর ডিআইআইরা প্রায় 1,913 কোটি টাকার পারচেস করেছিল। ঠিক যখন 5 তারিখে নেগেটিভ মানে উল্টো হয়ে গেল, এক্সিট পোলটা ঠিক উল্টো হয়ে গেল, তখন এফআইআইরা প্রায় বেচে পালিয়ে গেল, প্রায় 5,656 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিল, যার ফলে মার্কেট একদম ক্র্যাশ করে গেল। মানে আজকে আজকে ক্র্যাশ করে গেছিল, আবার কিছুটা রিকভারি হয়েছে। ঠিক এফআইআইরা যখন মানে সেল করে বেরিয়ে গেল, তো সেই জায়গায় আমরা রিটেল ইনভেস্টার এবং যারা ডিআইআই মানে ডোমেস্টিক ইনস্টিটিউশন প্রায় 4,555 কোটি টাকার শেয়ার কিন্তু আবার পারচেস করে নিয়েছে। তো এই জন্য আবার মার্কেটটা কিছুটা রিকভারি হয়েছে।
আগামী 8 তারিখ নরেন্দ্র মোদী আবার শপথ নিতে চলেছে অ্যাজ আ প্রাইম মিনিস্টার, এবং এটা হবে তার 3rd টার্ম। তো যখন প্রাইম মিনিস্টার হিসেবে সে শপথ নেবে, আশা করছি সে মানে মার্কেট আস্তে আস্তে রিকভারি হওয়া শুরু করে দেবে। অলরেডি আজকে শুরু হয়ে গেছে, যেহেতু এনডিএ রা সবাই একটা বৈঠকে নিজেদের সহমত পোষণ করে যে তারাই সরকার গঠন করবে। আর যে আর একটা জিনিস বন্ধুরা, যেহেতু দেখো মানে সূত্র মারফত আমি যেটা পেয়েছিলাম, মন্ত্রণালয় যে 4টে মন্ত্রণালয়, ডিফেন্স, হোম অ্যাফেয়ার্স, ফাইন্যান্স এবং যে মানে ফরেন অ্যাফেয়ার্স, ঠিক আছে, এই 4টে মন্ত্রক কিন্তু বিজেপির হাতেই থাকছে। তো ডিফেন্সের স্টক তো অবশ্যই আগামী দিনে ভালো শাইন করবে। এছাড়া আমার যেটুকু ধারণা, রেলের যে মন্ত্রকটা সেটা হয়তো খুব সম্ভবত তার অ্যালায়েন্সের পার্টির হাতে যেতে চলেছে। তো যেহেতু মানে বিজেপি গভর্নমেন্ট মানে মোদী সরকার মানে সবার উপরে থাকবে, তো এই সেক্টরগুলো গতি পাবে, কিন্তু এই সেক্টরগুলোর উপর নজর রাখতে বলবো আমি, বিশেষ করে রেল, ঠিক আছে, এবং ইনফ্রাস্ট্রাকচার। এই দুটো কি হতে চলেছে সেটা বুঝতে পারছি না। তো এই দুটো সেক্টরে কিন্তু অবশ্যই আমি বলবো সবাই একটু নজর রেখো। হুটপাট করে ডিসিশন নিয়ে কিন্তু কেউ ইনভেস্ট করতে শুরু করে দিও না। আর একটা কথা হচ্ছে, ভেঙে পড়ার কিছু নেই, মার্কেট কিন্তু বারবার সুযোগ দেবে, সেই সুযোগের কিন্তু আমাদের সদ্ব্যবহার করতে হবে। সবাই বিক্রি করছে বলে আমিও বিক্রি বাট্টা করে পালিয়ে যাবো এরকম নয়। মার্কেট ক্র্যাশ করে আমাদের সুযোগের জন্য, ঠিক আছে। মার্কেট ক্র্যাশ হলে ভাববে আমার কাছে আশীর্বাদের মতো, অভিশাপ নয় কিন্তু। মার্কেট ক্র্যাশ করা অ্যাজ আ ইনভেস্টার অভিশাপ কার কাছে? যে ট্রেডার, ঠিক আছে, যারা ইন্ট্রাডে করে তাদের কাছে অভিশাপ। কারণ হচ্ছে যারা শর্ট পজিশন নিয়েছিল 3 তারিখ এক্সিট পোলের আগে, যাদের শর্ট পজিশন নেওয়া ছিল তাদের হাওয়া টাইট হয়ে গেছিল। আবার যারা 3 তারিখে এক্সিট পোল দেখে যারা আবার লং পজিশন নিয়েছে 4 তারিখে আবার তাদের হাওয়া টাইট হয়ে গেছে, ঠিক আছে। তো এই পুট কল ব্যাপারটা কিন্তু ট্রেডার যারা হয়, যারা ইন্ট্রাডে করে, তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর হয়েছে, খুবই বেদনাদায়ক। বাট অ্যাজ আ ইনভেস্টার আমাদের কাছে কোনো সমস্যা না। আমাদের কাছে হচ্ছে মার্কেট ক্র্যাশ করা মানে আশীর্বাদের মতো। সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব, কেউ ভেঙে পড়ার কোনো কারণ নেই কারোর। কারণ আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে স্টক মার্কেট, আমাদের ইন্ডিয়ান যে স্টক মার্কেট, খুবই ভালোভাবে ওপরের দিকে যাবে। এবং এরকম যতবারই মার্কেট মানে যত দ্রুত ক্র্যাশ করে, ঠিক তত দ্রুত কিন্তু আবার মার্কেট ওপরেও চলে যায়, ঠিক আছে। এটা একটা অকেশনালি একটা ক্র্যাশ, মানে এটা এই ক্র্যাশটার কিন্তু মানে কোনো রিজন নেই। রিজন গভর্নমেন্ট ফর্ম নিয়ে এরকম একটা গভর্নমেন্টের আনস্টেবিলিটির জন্যই কিন্তু এই ক্র্যাশটা করেছে। তো সেরকম ভেঙে পড়ার কোনো কারণ নেই। আজকের ভিডিওটা আমার কোনো পার্টিকুলার কোনো স্টক নিয়ে নয়, এই এই শেয়ার মার্কেটের লাস্ট 2-3 দিনের হালচাল এবং আগামী দিন আমাদের প্ল্যানিং কি হতে চলেছে। যাদের কাছে স্টক আছে বন্ধুরা, একটা কথা বলি, যাদের কাছে স্টক আছে এবং এরকমও হয়তো কেউ কেউ 100% টাকা 2 গুণ 3 গুণ করে রেখেছে, তারা কিন্তু একদম ভয় পাওয়ার কিছু নয়, বিক্রি বাট্টা করার দরকার নেই। মার্কেট কিন্তু আবার খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে। আর যারা এখনো কিনতে পারোনি তাদের কাছে সুযোগ এসছে, পাওয়ারের স্টক লাইক এনটিপিসি, আরইসি লিমিটেড, পিএফসি, ঠিক আছে, এই স্টকগুলো কিন্তু প্রায় 20-25% করে কিন্তু ক্র্যাশ করে গেছে। এটা কিন্তু আমাদের কাছে সুযোগ বলে আমি মনে করি, ঠিক আছে। আমি পার্টিকুলারলি এই স্টকগুলো আমি কাউকে রেকমেন্ড করছি না যেগুলো বাই করে নাও, ঠিক আছে। বাট এই স্টকগুলো লাস্ট কিছু মাস যাবৎ কিন্তু খুব ভালো পারফর্ম করেছে এবং পি রেশিওগুলো কিন্তু খুব ভালো জায়গাতে আছে, এখনো পর্যন্ত ওভার ভ্যালুড হয়নি। এখনো ভ্যালু ফর মানি ইনভেস্টমেন্ট কিন্তু এই স্টকগুলোতে হলেও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।